মার্কাজুস সুন্নাহ মাদ্রাসা সম্মানিত মুতাল্লি মুফতি আবু সালেহ মোহাম্মদুল্লাহ উপস্থিত আছেন। এই মাদ্রাসার প্রায় 240 জন ছাত্র এখানে আছেন, আমাকে হুজুর বলেছেন, এবং আরও বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন ভাইরা এবং রাজনীতি দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমি ঢাকা 19, যেটা সাভার পৌরসভা, আশুলিয়া থানা 5টি ইউনিয়ন, ধামসোনা, শিমুলিয়া, পাতেলিয়া, আশুলিয়া, ইয়ারপুর এবং সাভার থানা 2টি ইউনিয়ন, বিউলিয়া এবং সাভার, এই নির্বাচনী এলাকা 12ই ফেব্রুয়ারি 2026-তে নির্বাচন হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আরও সম্ভবত 11 জন মনোনয়নপত্র জমা দিয়েছে, জামাত সহ আরও অনেক দলের। সবার নাম বলার প্রয়োজন নাই, সেটা বলছি না। এবং আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি 29 তারিখে। আমাদের নির্বাচনী কাজ চলছে। আজকে এখানে আসছি, আমার একটা ছোট ভাই আছে, কই কাশেম আছে? হ্যাঁ, আমাদের সাথে অনেক দিন পারিবারিকভাবে সম্পৃক্ত। আমার ছোট ভাই বিপ্লব, যে মাত্র আমার থেকে 10 বছরের ছোট, তার বন্ধু হিসাবে অনেক দিন ধরে আমরা কাশেমকে চিনি। সে আমেরিকা গেলেও কাশেমকে পায়, বাংলাদেশে আসলেও কাশেমকে পায়। হ্যাঁ, আমাদের খুবই কাছে। এবং এই মাদ্রাসার সাথেও সে জড়িত। 3 বছর আগে মাদ্রাসাটা হয়েছে এখানে, এবং তাদের মিরপুরও একটি শাখা আছে। এবং আমাদের চোখের সামনে দেখলাম যে সে এত আল্লাহর পথে চলে গেল। আমরা দেখলাম কাশেমকে এই দেখতেই, হ্যাঁ, আল্লাহ তাকে আরও ভালো নসিহত করুন, আরও বেশি ইসলামের পক্ষে, মানুষের কল্যাণে, ছাত্রদের কল্যাণে তাকে যেন আরও বেশি বেশি করে আপনারা পান, আমরা পাই, সমাজ পায়, এটাই আমি দোয়া করি। সেই কাশেম বলেছে যে আমার মাদ্রাসায় একদিন যাইতে হবে, ওখানে তো অনেক ভোটারও আছে। এই ওসিলে আরও কিছু আশেপাশে মসজিদে ইমাম মুয়াজ্জিনকে ডাকি, একটু দেখে আসতেন। আপনি অনেকদিন ডেট দিয়েছেন, যান নাই, এখন আপনার তো ভোটের টাকা, এই ওসিলা যদি যান আমি ধন্য হব। তো সেই কাশেমের দাওয়াত রক্ষা করতে কিন্তু আজকে এখানে আনা। আর যেহেতু আসছি, তো সেহেতু আমাদের যারা বিউলিয়া যারা নেতৃবৃন্দ, তাদের যেহেতু আমি তো একটা দলের প্রার্থী, সবাইকে নিয়ে আমাকে পথ চলতে হয়, কাজ করতে হয়, ভোট চাইতে হয়। তো সেই জন্য আসছি। আর এদেরকে আপনারা অনেকে চিনেন। আর যেহেতু আপনারা আমাকে দেখার জন্য, আমার কথা শোনার জন্য অপেক্ষা আছেন, সেজন্য আজকে তাদেরকে কাউকে বলার সুযোগ না দিয়ে আমি নিজেই হয়তো 2-4টি কথা বলবো। আমার বক্তৃতার শুরুতেই আপনার একটা ব্যাপার সারা জাতি দেখলো, যেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 30 তারিখ মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 80 বছর বয়সে। এবং গতকাল তার জানাজাতে আমরা ছিলাম। দেখেন, তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 81 সালে 30শে মে মারা গেলেন। তার জানাজাতেও কিন্তু ওই সময় স্মরণকালে অনেক লোক ছিল। তখন জায়গা অত বেশি ছিল না, এই মানিক মিয়াতেই হয়েছে। এবং এইবার কিন্তু মানিক মিয়া এই জানাজা কতটা আল্লাহ কবুল করেছে, বিভিন্ন মানুষ যে গাবতলীতে নামাজ পড়তেছে, এইটা পড়তেছে, সেটা আল্লাহ জানে। কিন্তু ওখানে তিল ধারণের জায়গা নাই। 30 লক্ষ না 40 লক্ষ না 50 লক্ষ না আরও বেশি। যেমন বিশ্ব ইজতেমায় দোয়া যখন হয়, কেউ ঢাকায় বসে দোয়ায় শরিক হয়, মোবাইলে জিজ্ঞেস করে দোয়া শরিক হয়, কবুল হয় না হয় আল্লাহ জানে। কে আমেরিকা বসেও কিন্তু মোবাইলে দোয়ায় শরিক হয়। কারণ লক্ষ 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 মানুষের একটা অনুষ্ঠানে অনেক কিছুই আল্লাহ কবুল করতে পারেন। তো এই যে উনি কিভাবে, তাকে আগের সরকার কি করতে চেয়েছিল, চিকিৎসার জন্য যেতে পারে নাই, একটা মিথ্যা মামলায় 5 বছর পরে আরও 5 বছর, 10 বছর
রায় দিয়ে 2 বছর তাকে জেলে রাখলো। এবং দেখেন কত রকম কটাক্ষ করে কথা বলছে। বন্ধ থাকবো না, বলতে থাকবো। হ্যাঁ, চাইলে মানুষকে কি সম্মান দিতে পারে সেটাও কিন্তু একটা শ্রেষ্ঠ উদাহরণ। যে শেখ হাসিনা চাইছিল তার ধ্বংস, চেয়েছিল যে উনি তাড়াতাড়ি মারা যাক, বিএনপির নাম বলার জন্য কোনো লোক বাংলাদেশে না থাকুক। আজকে উনি এমন জায়গায় সম্মানিত হইল, আরেকজন পালিয়ে গিয়ে নিজের জীবন রক্ষা পেল। তাকে যখন গুলশানে বাসা থেকে বের করে দেয়, সে কিন্তু মানে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেয়, সে গুলশানে অফিসে এসে তার ম্যাডামের নিজের মুখে স্টেটমেন্ট ছিল, আমাকে তারা জোর করে অনেকটা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে। এবং এক কাপড়ে আমি আসছি, আমার সাথে যে বাসায় স্টাফ কাজের লোকটুক কেউ দুপুরে খাবার খায়নি, এবং তাদের খাবার দেওয়ার মতো পরিবেশ ছিল না। অথচ সরকার স্টেটমেন্ট দিয়েছে, সেনাবাহিনী থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে না উনি নিজেই হেঁটে হেঁটে স্বেচ্ছায় বাসা ত্যাগ করেছে। এটা মিথ্যা, এটা বানোয়াট। আমাদের নেত্রী কখনো মিথ্যা কথা বলে না। আজকে উনি শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা, তার সরকার তাকে ওই বাসা থেকে উচ্ছেদ করেছে, যে বাসায় তার অনেক স্মৃতি জড়িত। জিয়াউর রহমান যে বাসায় অনেক আগের থেকে একদম মেজর থেকে যে বাসায় থাকতেন, তাকে সম্মান করে বাসা দেওয়া হয়েছিল, সেই বাসাটা থেকে বের করে দিলেন। দেশের জনগণ তাকে দেশ থেকে বের করে দিলেন। এটা কিন্তু একটা উসিলা, আল্লাহ উসিলা। আমরা আপনাদের মুখ থেকে শুনেছি, আমি আপনাদের মধ্যে হয়তো অনেক কিছু জানি না। কোরআন শরীফের 3 নম্বর আলী ইমরান, ওখানে লেখা আছে 26 নম্বর আয়াতে যে এই রাজ্যে এই সমস্ত রাজত্ব মহান আল্লাহ। হে আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দাও, যখন ইচ্ছা হয় কারো কাছ থেকে তুমি রাজত্ব কেড়ে নাও। তুমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করো, যাকে ইচ্ছা তাকে তুমি অপদস্থ করো। তুমি সব কিছু কল্যাণের সাথে জড়িত, তুমি অনেক ক্ষমতাবান। এটা কোরআনে আল ইমরানে লেখা 26 নম্বর আয়াতে। এবং শ্রেষ্ঠ নিদর্শন কিন্তু আমরা নিজেরা দেখলাম। আজকে আমার ভাল লাগে বলতে যে এই দল থেকে আমি 96-এ এমপি হয়েছি, 2001 সালে এমপি হয়েছি। শেখ হাসিনা আমাকে 2 বার এমপি হইতে দেয়নি 18-তে, আর এইবার আমার 5ম বারের মতো আমি ধানের শীষ মার্কা পেলাম। আমরা আমাদের নেত্রীর কাছ থেকে কি শিখেছি জানেন? ওনার ব্যক্তিত্ব। উনি কাউকে উল্টাপাল্টা কথা কখনো বলতে শুনি নাই। যখন আমি একটা ভুল হয়ে গেছি, ম্যাডাম এটা তো হয়ে গেছে, যাও ভবিষ্যতে করো না। একজন মা, লিডার, এই বাইরে কোনো অন্য কোনো পরিচয় কিছু নাই। আমাদের প্রচণ্ড ধমক দিচ্ছে, মনে পড়ে না। তা আমি বললাম ম্যাডাম এটা ভুল হয়ে গেছে, একটা বলতো না, ঠিক আছে, আর যেন না হয়। এইভাবেই সে কথা বলছে সবসময় আমাদের সাথে। তার ব্যক্তিত্ব দেখেন, সে জেল থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকরা তাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছে, একটা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে নাই। এবং অনেক সময় মিটিংয়ে অনেক কিছু বলতো যে ম্যাডাম আপনি এটা আশ্বাস দেন। ম্যাডাম বলতো আমি এই আশ্বাস দেবো, এটা তো আমি নাও করতে পারি, আপনারা বলেন দলের থেকে, আমি বলবো না। মানে উনি নিজের ইমেজটার ব্যাপারে এমন ছিল যে আমি প্রধানমন্ত্রী, আমি কোনো মিথ্যা তথ্য উপস্থাপন করতে পারি না জাতির সামনে। কিন্তু আমরা অনেক প্রধানমন্ত্রীকে দেখছি যা ইচ্ছে তাই বলছে, যেগুলো ডাহা মিথ্যা কথা। রাষ্ট্রের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলতে পারে না। তা আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করি যে এমন মানুষে আমরা দল করি, যে দলকে মানুষ বারবার রাষ্ট্র ক্ষমতায় এনেছে। 78 সালে শহীদ রাষ্ট্রপতি দল করার পরে 30শে সেপ্টেম্বর সে ওসমানের সাথে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিল। 79 সালে যখন আওয়ামী লীগের মাত্র পতন হলো 75 সালে পরে, 260টি আসন নিয়ে বিএনপি সবচেয়ে বড় সরকারি দল, যখন রাষ্ট্রপতি শাসিত সরকার।
তারপরে 81 সালে 30শে মে হওয়ার পরে ওই বছরই নির্বাচন হয়। এই জাস্টিস সত্তার যে ভাইস চেয়ারম্যান ছিল সে কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতা পায়। তারপর এরশাদ ক্ষমতা নিয়ে নেয়, আমরা জানি 24শে মার্চে। তারপর 91-এ খালেদা জিয়ার নেতৃত্বে, যিনি 84 সালে 82 সাল থেকে দায়িত্ব নিয়েছেন, 84 সালে সে মানে সভাপতির দায়িত্ব নিয়ে কাজ শুরু করলেন। 41 বছর এই দলের নেতৃত্ব দিয়েছেন। 91-এ ক্ষমতায় আনলেন। তারপর 96-এ 15ই ফেব্রুয়ারি, এটা নিয়ে অনেকে প্রশ্ন করে, কোনো দল যায় নাই সেই নির্বাচনও। তারপর যে নির্বাচন অল্প কিছুদিন থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট করে চলে গেল। 96-এ জুন মাসে যে নির্বাচন হলো সেখানে প্রধান বিরোধী দল 116টা আসন নিয়ে বাংলাদেশের ইতিহাসে। আবার 2001 সালে, তার মানে জনগণ এই দলকে বারবার ক্ষমতা এনেছে আস্থার সাথে। এখানে অনেক যোগ্য লোক আছে, জনগণের আস্থা ভরসার জায়গাও এখনও বিএনপি। এখনও তারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে চায়। তাই আমাদের নেত্রী বিদায় নিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দলে এখন দায়িত্বে থাকবেন, আছেন। আমরা তার নেতৃত্বে এই ইলেকশনে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাইতে আমি আসছি। এবং অনেকে থাকতে পারে যে আপনি তো ম্যাডামকে নিয়ে এত কথা বলেন, আপনি নিজের জীবন সম্বন্ধে যদি 2-4টা কথা আমাদের বলতেন, এত কাছে থেকে আপনাকে পাইলাম, সেটাও আমাদের একটু জানার ইচ্ছা। তো সেই জন্য আমি আমার জীবনে 4-5 মিনিট বলে আমার বক্তব্য শেষ করে দেব। আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে 80 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। তারপর ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে, ওখান থেকে ভর্তি হলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে 87 সালে মেডিকেল সায়েন্সে বেসিক ডিগ্রি MBBS, ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সার্জারি পাস করে 1 বছর ইন্টার্নি করে, তারপর তখন BCS পরীক্ষা প্রস্তুতি ছিল, বাবা মাগুলো আছে BCS পরীক্ষা দাও। আমি সেই BCS 10 BCS হেলথ সেটা পাস করে প্রথম পোস্টিং মেডিকেল অফিসার হিসাবে। BCS পরীক্ষা কিন্তু অনেক সম্মানের একটা পরীক্ষা তখন ছিল, সরকারি পরীক্ষা, নতুন ঢুকতেছি, বয়স কম। কিশোরগঞ্জ ইটনাতে গিয়ে দেখুনি বিদ্যুৎ নাই। আচ্ছা কই এলাম, পড়লাম ক্যাডেট কলেজে, মেডিকেল কলেজে, থাকি ঢাকা শহরে, এটা কোন জায়গায় আমাকে পোস্টিং দিল? এখানে কষ্ট করে 2-3 বছর করলাম, সকাল 7টায় জমা দিলে সন্ধ্যা 7টায় পৌঁছি, এরকম জায়গা। সে চামড়া বন্দর দেওয়া যায়, ট্রলারে 2 ঘন্টা যাইতে হয় নৌকায়, মানে ট্রলার মানে সেলো নৌকা যেটা ইঞ্জিন চালিত। 2 ঘন্টা ট্রলারে তো মাইলকে মাইল মাওয়া যায়, 20 মাইল 30 মাইল যাওয়া যায়। তো এরকম জায়গায় চাকরি করে সাভারে আসলাম পোস্টিং নিয়ে, মেডিকেল অফিসার সাভার হিল কমপ্লেক্সে, 31 শয্যা বিশিষ্ট হিল কমপ্লেক্স, এখন এটা 50 শয্যা। আসলাম, কয়েক মাস পরে লোকজন দেখি আমার খালি আইসা অফিসে আমার বোঝানোর চেষ্টা করে, তোমাদের জন্ম হয়েছে মানুষের সেবা করার জন্য, চাকরি করার জন্য না। কারণ আমার বাবা 45 বছর চেয়ারম্যান ছিল, 43 থেকে 88 আশুলিয়া ইউনিয়ন পরিষদে, পরবর্তীতে ইয়াপো, যখন স্বাধীনতার পরে এটা ভেঙে যায়। আর 79-এ ধানের শীষ মার্কা নিয়ে সে সাভার এলাকা এমপি ছিল। 86 সালে বিএনপি যায় নাই, 88 সালে ইলেকশনে যায় নাই, 90 সালে সে মারা যায় 10 ফেব্রুয়ারি। এই যে আমার ছোট ভাই যার নাম মঈনুদ্দিন বিপ্লব, 2 বারের চেয়ারম্যান, 1 বার ভাইস চেয়ারম্যান। তা আমরা একটা রাজনীতি পড়ি, আশুলিয়ার চেয়ারম্যান হুমায়ুন কবির আমার আপন বোনের হাজবেন্ড। তো উনি 84 থেকে 2011 29 বছর চেয়ারম্যান ছিলেন, পরপর 5 বার। আমরা একটা রাজনীতি পরিবারের সন্তান, কিন্তু রাজনীতিটা শেখ হাসিনা করতে দিল না। ওই যে কথা বলছিলাম, এলাকা মানুষ যে তোমরা চাকরি করার জন্য তোমাদের জন্ম হয় নাই, রাজনীতি করতে হবে, টাকা পয়সা লাগলে সেটাও আমরা দিয়ে দেবো, তুমি আর চাকরি করো না বাবা, এটা বাদ দাও। তো বলতে বলতে একসাথে আমার মাথায় ঢুকে গেল যে আচ্ছা ঠিক আছে বাদ দেন। আমি 96 সালে 1 জানুয়ারি যখন আমার পদত্যাগপত্র আমার হাতে আসে, তখনও খালেদা জিয়া আমার চিনে না। চাকরি একটা 1st ক্লাস গেজেটেড অফিসার, চাকরিটা ছেড়ে দিলাম, তখনও নমিনেশন কনফার্ম হয় নাই, না বুঝে ছেড়ে দিছে। লোকজনকে কে চাকরি করো, মানে খুবই বিরক্ত, আমি অফিসে যাই কেন যাই এইসব নিয়ে ছেড়ে দিলাম। ভাগ্যে কি মানে পাইলাম সুফল, ম্যাডামের সাথে দেখা করলাম, ম্যাডাম বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখব। তখন ম্যাডাম অলরেডি নিয়ামতুল্লাহ সাবনুমা এক ভদ্রলোক ছিল,
আমি জানি যে তা অনেক বদনাম, তাকে নমিনেশন দিবে না। আমার সাথে একসময় 7-8 জন, খালি ম্যাডাম খালি চেয়ারম্যানদের জিজ্ঞেস করলো যে বাবুকে নমিনেশন দিলে পাশ করবে তো? ম্যাডাম বিপুল ভোটে পাশ করবে, আমাদের এই ছেলেকে নমিনেশনটা দেন। ম্যাডাম বললো যে ঠিক আছে আমি দেখবো, এবং আমাকে নমিনেশন দিয়ে দিল। আমি 96 এমপি হলাম, 2000 আগে এমপি হলাম। তারপরে কাহিনী তো জানেন, শেখ হাসিনা ঈশা আমাকে মাত্র 3 বার জেলে নিছে। শেখ হাসিনা সময় আমার নামে মাত্র 53টি মামলা, সেগুলা অনেক মামলা বেশি ছিল, এখন আছে 53টি। এইসব মামলা নিয়েই আমাকে ইলেকশন করতে হচ্ছে। এবং জিরাবোদা ইন্ডিস কলেজ, এটা আমার বাবার নামে, আমি প্রতিষ্ঠা করেছি 96-এ। 2003-এ শিখন্ডিয়াতে আমাদের একটা প্রাইমারি স্কুল আছে, 1 বিঘা জমি দিয়েছিলাম, তখন স্বল্প ব্যয় স্কুল ছিল, পরে এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার মার নামে। তারপর 2003-এ আমি সাভারে একটা ল কলেজ খুলেছি, দেওয়া ইন্ডিস ল কলেজ, এটাও আমার বাবার নামে। আর 2006 সালে ইয়াপইনানে নিশ্চিন্তপুর দেওয়া ইন্ডিস উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত প্রতিষ্ঠান, কলেজ এমপিওভুক্ত, হাই স্কুল এমপিওভুক্ত, ল কলেজও এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত, আর এটা সরকারি প্রাইমারি স্কুল। আমরা এগুলো প্রতিষ্ঠা করেছি। আমাদের মসজিদের জমি দেওয়া আছে, আমার দাদির নামে একটা মাদ্রাসা আছে, আমাদের ঈদগাতে জমি দেওয়া, একটা প্রাথমিক কল্যাণ কেন্দ্র আছে, এরপরে আমাদের জমি দেওয়া, পোস্ট অফিস আমাদের জমিতে। আমার বাবা অনেক জমির মালিক ছিল স্বাধীনতা আগে, তো বাবার জমি আমাদের তা কষ্ট করতে হয় নাই, কারণ এগুলা সাতকে জারিয়া। আমি যে প্রতিষ্ঠানগুলো করে গেলাম, সেই প্রতিষ্ঠান যতক্ষণ কার্যক্রম থাকবে, এখানে যারা পড়াশোনা করবে, তারা যা দোয়া করবে, এটা প্রতিনিয়ত আল্লাহর দরবারে সেই দোয়া বর্ষিত হতে থাকবে যারা করেছেন। তা আমরা অনেক সামাজিক কাজ করেই রাজনীতিতে এসেছি, যাতে মানুষ বিশ্বাস করে যে না আমাদের পক্ষে ভালো কিছু কাজ করা সম্ভব। শেখ হাসিনা রাজনীতিবিদে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এখন কেউ বিশ্বাস করে না। আমার সত্য কথা মনে করে উনি কইছে, এটা কি হাসান মিসা, ওনার ইলেকশনের পরে কই পাইবা? তো এটা তো চেঞ্জ হইতে হবে। সব খারাপ মানুষরা যদি রাজনীতি করে এবং রাজনীতিবিদরা যদি কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে, তাহলে দেশটা ঠিক করবে কে? মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, এদের নেতৃত্বে তো দেশ উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে। কারণ এরা সবাই যদি মিথ্যা কথা বলে, তাহলে তো কিছু হবে না। সেটা চেঞ্জ করতে হবে। রাজনীতি মানে এখন টাকা কামানোর মেশিন, এর থেকে তো বেরিতে হবে। সব প্রফেশনে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। এখন আপনি রাজনীতিবিদ মানে সব খারাপ মানুষগুলা রাজনীতি করবে। হ্যাঁ, রাজনীতিবিদে একটা সমস্যা কি জানেন, এটা না বলে পারছি না, 90% এরা সব খারাপ স্টুডেন্ট, 80% এরা কোনোদিন জীবনে খেলাধুলা করে নাই। আরও অনেক অপবাদ আছে, এটা আমি আর বলতে চাই না। বলবো যে আপনি রাজনীতিবিদ হয়ে কন, তাহলে তো আপনাদের মধ্যেই পড়েন। তো এরা যদি এগুলো হইতো যে আমি একজন খুব ভালো ফুটবল প্লেয়ার, ভলিবল প্লেয়ার, বাস্কেটবল প্লেয়ার, তাইলে এই বদনামগুলো হইতো না, তারা ওই ব্যাপারে আগ্রহী থাকতো। এরা যদি ভালো স্টুডেন্ট হইতো, A+ স্টুডেন্ট, তাহলে ছাত্রদের গুরুত্ব বুঝতো, টিচারদের গুরুত্ব বুঝতো। কারণ নিজেই সে ভালো স্টুডেন্ট না, কোন কোন জায়গার থেকে কি পাস করছে সে নিজেই জানে না, তো তার কাছ থেকে আপনারা তো অনেক কিছু আশা করবেন না। কিন্তু তাই বলে রাজনীতিবিদ্যা আগামীতেও ভালো হবে না? হবে। আমরা যে শিক্ষা দেখলাম, এই যে আজকে 1500 ছাত্র শ্রমিক জনতা শহীদ হলো কেন? গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য। 25,000 পঙ্গু হলো, 1 হাত নাই, 2 হাত নাই, 1 পা না 2 পা নাই, পঙ্গু, অসুস্থ, এখনো স্বাভাবিক কাজকর্মে যেতে পারে না। তাহলে এদের জীবন ব্যর্থ কেন করছে? আমরা এত বছর আন্দোলন করে বড় দলে বড় বড় নেতারা যেটা করতে পারি না, এই ছাত্ররা সেটা করলো এমনি এমনি। এটা আমাদের শিক্ষা হইল, আমরা ক্ষমতায় গিয়া ভোটে নির্বাচিত হয়ে যেন ভুলে না যাই যে আসল ক্ষমতা আল্লাহর কাছে, এই ক্ষমতা কিছুই না। অতএব যা ইচ্ছা তাই যেন আমরা না করি। তাহলে যে শেখ হাসিনা পতন দেখা যদি আমাদের শিক্ষা না হয়, তাহলে কবে শিক্ষা হবে? ক্ষমতা তো আল্লাহর কাছে, ক্ষমতা তো আমার কিছুই না। আমরা পালায়ে পালায়ে থাকতাম, থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করছি, বাসায় থাকতে পারি না, কোথায় আছি তাও বাসায় বলি না যে আল্লাহ তুমি কত জাতিকে ধ্বংস করছো, যাকে ইচ্ছা তাকে তুমি তুলে নিছো, তো এই জালিমকে তুমি কবে তুলে নিবা, কবে নিবা, কবে নিবা? মাঝে মাঝে বিরক্ত হইতে মনে মনে, আপনাদের মতো তো এত ইমাম শক্ত না আল্লাহর পথে। তুই মনে করতাম যে
আল্লাহ কেন এত কিছু দেখে, এটা দেখে না কেন? দেখেন, আল্লাহর সময় মতো কিন্তু ঠিক বিচারটাই করে দিবেন। সেজন্য হতাশ হওয়ার দরকার নেই। সবুরে মেওয়া ফলে, ধৈর্য ধৈর্য ধৈর্য। আর লিডারশিপের বড় গুণ হইল স্যাক্রিফাইস স্যাক্রিফাইস স্যাক্রিফাইস। আপনি তখনই বড় নেতা যখন আপনি সবাইকে একই দৃষ্টিতে দেখবেন। আপনি বড় নেতা, আপনি যোগ্য নেতা, আপনার 3 জন লোক আছে আর 10 জন অসন্তুষ্ট, আপনি যোগ্য নেতা না। যার যা মূল্যায়ন যদি আপনি করতে পারেন তাইলে আপনি যোগ্য নেতা। এটা মাথায় রাখতে হবে। একসময় আমরা ভাবতাম শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ। এখন আর শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ আমি মনে করি না, কারণ অনেক অমানুষকে আমি দেখেছি। ভূপেন হাজারিকা একটা বহুল প্রচারিত জনপ্রিয় গান আছে, এটা কে লিখেছে আমার মনে নাই, কিন্তু সুর করেছেন এবং নিজে গেয়েছেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? গানের লাস্টের দিকে কয়েকটি লাইন, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জাকে তুমি পাবে না ও বন্ধু। এই গানটাই শিক্ষিত অমানুষ দিয়ে লেখা হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ। এই 15-16 বছরে কি হয়েছে জানেন? যারা রাজনীতি করেছে তাদের বিবেকটা নষ্ট হয়ে গেছে। আমি একজনকে ধরে মেরে ফেলতেছি, ও বিএনপি করে দেখে ওকে বলছি থানায় ওকে ধরে নেন, ধরে নিয়ে পিটান, পিটে পারলে মেরে ফেলান, যারা ইচ্ছে তারা করে। এটা তো একটা মর্গের মূল্য হইতে পারে না। তাহলে 71 সালে দেশ যুদ্ধ করে 30 লক্ষ শহীদ হলো কেন? 2 লক্ষ মা বোনে নির্যাতিত হইল এই স্বাধীনতার জন্য। এর নাম গণতন্ত্র? এই দেশ কবে ঠিক হবে? কত মানুষ মারা যাচ্ছে রাজনীতি, অন্য কারণে, সরকারি ভুলে, আমাদের ভুলে। একটা জীবনে কি দাম? বিদেশ গিয়ে দেখেন, একটা মন্ত্রণালয়, একটা মন্ত্রী হইচই পড়ে যায় যদি তাদের ভুলে কেউ মারা যায়। আর আমাদের দেশের জীবন হলো সবচেয়ে কম দাম। কখন কে মারা যাচ্ছে কারো কিছু আসে যায় না। তা আসলে আমরা সবাই মিলে দেশটাকে ঠিক করি, এবং এখনো যদি আমরা ঠিক করতে না পারি, আমরা শপথ নিয়ে যদি দেশের মঙ্গল না চাই, তা আল্লাহ বিচার তো আছেই, সে তো আর কাউকে ছাড়বে না। এবং আমি মনে করি, আমি বিশ্বাস করি, আপনাদের মুখ থেকে শুনছি, যারা দায়িত্বপ্রাপ্য তাদের বিচার আরো কঠিন। রাজা বিশ্বাস যদি অপরাধ করে, সেটা কিন্তু আল্লাহ কঠিন হাতে বিচার করে, যে তোমাকে আমি রাজ্যের দায়িত্ব দিচ্ছি, তুমি কি করছো মানুষদের জন্য? তা আমাকে ভোটে নির্বাচিত হইলাম, খালি ভোটারদের কাছে আমার জবাব দিতে, আল্লাহর কাছে না আছে, সেটা সময় মতো আল্লাহ নিবে। আপনাদেরকে আর কিছু বলতে চাই না। আমি আসছি আপনাদের কাছে দোয়া চাইতে, আপনাদের সমর্থন, সহযোগিতা, সহানুভূতি নিয়ে, যাতে আপনারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের পাশে থেকে, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের কল্যাণে যেন এইসব মাদ্রাসার জন্য, ইসলামের জন্য, এলাকা উন্নয়নের জন্য আমি আমার ভূমিকা রাখতে পারি, আমার মেধা প্রজ্ঞা যেন এখানে দিতে পারি, মানুষের সেবা করতে পারি, খেদমত করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আমি আপনাদের দোয়া চাই এবং আপনাদেরকে পাশে চাই। আমি আমার বক্তব্য এখানে শেষ করি, কারণ আমাদের আরও কয়েকটা জায়গায় যেতে হবে, ইতিমধ্যে আপনারা শুনেছেন। কিন্তু আমি ইচ্ছা করে বললাম যে আমার সম্বন্ধে যেহেতু একটু জানা, আপনাদের অনেকের ইচ্ছা থাকতে পারে, আর এত কাছ থেকে 2-4টা কথা না বললে, আমি তো ভোট চাইতেই আসছি, তো কিছু বৃত্তান্ত জায়গা আপনাদেরও বিবেচনা করতে, যাচাই বাছাই করতে, যে কে কতটা যোগ্য, কাকে ভোটটা দেওয়া দরকার। বাংলাদেশে নিরপেক্ষ বলে কোনো মানুষ নাই, কেন আপনি ভোট কেন্দ্রে গিয়ে কাউকে না কাউকে ভোট দিতেই হবে। আপনি এখন নিরপেক্ষ, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে তো ভোট দিবেন। তো সেটার জন্য তো বিদেশে হয় কি, সব প্রার্থী এক জায়গায় বসা মানুষের উদ্দেশ্যে মেসেজ দেয়, মানুষ যাচাই বাছাই করে কে যোগ্য। আমাদের দেশে এই সিস্টেম নাই। তো সেজন্য নিজের বয়ান নিজেকেই দিতে হলো, নিজের কথা নিজেকে পড়তে হলো, সাহস নিজের ধান কাটিবে, সেরকম জন্য। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ব্যাপারটা আপনারা বিবেচনা করবেন। আল্লাহ হাফেজ।